স্টেডিয়াম বুলেটিন সহ নিবেদক জ্যাক অলিভল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. Powered by JIS University, transforming education. নমস্কার, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন, কো-প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো-পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি। এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। অনেক গল্প হবে, অনেক আলোচনা হবে এবং আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, স্বাগত জানাবো তোমাকে। ধন্যবাদ। এবং জমে উঠেছে এই মুহূর্তে আইপিএল এবং রাত পোহালেই কিন্তু বড় ম্যাচ এবং মরণ বাছন ম্যাচ বলা যেতে পারে, কারণ লখনৌয়ের সঙ্গে কেকেআরের ম্যাচ। এবং তার আগে কতটা প্রস্তুত কেকেআর, কতটা প্রস্তুতি নিচ্ছে কেকেআর? দেখো জয়িতা, এই লখনৌ বনাম কলকাতার ম্যাচ ইডেন গার্ডেন্সে হয়েছিল এবং সেই ম্যাচটা কলকাতা জেতা অবস্থায় থেকে কিন্তু হেরে গিয়েছিল এবং হারিয়েছিল মুকুল চৌধুরী নামে অনামী এক ক্রিকেটার। এবং সেই রাতে ইডেন গার্ডেন্সে বলা যেতে পারে যে মহাতারকা হয়ে উঠেছিলেন সেই মুকুল চৌধুরী। এই লখনৌয়ের বিরুদ্ধেই আগামীকাল নামতে চলেছে। আর এই মুহূর্তে তুমি একদম সঠিক বললে যে মরণবাচন ম্যাচ। আসলে এখন প্রতিটি ম্যাচই মরণবাচন, ডু অর ডাই কলকাতা নাইট রাইডার্সের জন্য। আর কেকেআরের জন্য ভালো দিক এটাই যে 19শে এপ্রিল শেষ ম্যাচ খেলেছিল কলকাতা টিম এবং তারপর 26 তারিখ অর্থাৎ প্রায় কিন্তু এক সপ্তাহের একটা বিরতি তারা পেয়েছে এবং সেটা মাঝে মধ্যে দরকার হয়। এর আগেও যখন আমরা দেখেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স পরপর হারছিল, তারপরে একটা বিরতি আসে এবং তারপরে কিন্তু কলকাতার বিরাট একটা ট্রান্সফরমেশন আমরা দেখি। এবারে যেটা আমি খবর পাচ্ছি, কলকাতা নাইট রাইডার্স অনেকটাই কিন্তু রিল্যাক্সড রয়েছে এবং যেহেতু তারা জিতে গিয়েছে শেষ ম্যাচ, সেই জন্য আত্মবিশ্বাসের দিক থেকেও তারা কিন্তু এই মুহূর্তে বেশ চনমনে রয়েছে। কি হবে কি হবে না, লখনৌকে হারাতে পারবে কি পারবে না সেটা পরের বিষয়। প্রথম কথা হচ্ছে ইতিবাচক থাকা এবং আরেকটা বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাসটাই যদি না থাকে দলের, সেক্ষেত্রে কিন্তু দল প্রথম থেকেই একদম ব্যাকফুটে থাকে। সেই আত্মবিশ্বাসটা পুনরায় ফিরে এসছে। প্যারাডাইস লস্ট হলে তো প্যারাডাইস রিগেইনও করা যায়। কোথাও কি গিয়ে প্যারাডাইস রিগেইনের পথে কলকাতা নাইট রাইডার্স? এখনই বলার সময় হয়নি কিছু। অবশ্যই সময় বলবে যে স্বর্গটা পুনরুদ্ধার করতে পারবেন কি না কেকেআর ক্রিকেটাররা। তবে এইটুকু বলা যায় যে গত ম্যাচে রাজস্থানের মতো শক্তিশালী টিমকে হারিয়ে যখন মনে হচ্ছিল ওই ম্যাচটা হেরে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, সেই সময় অনুকূল রায় এবং রিঙ্কু সিংয়ের ম্যাচ ডিসাইসিভ পার্টনারশিপ সব কিছু নির্ধারণ করে দেয় এবং কলকাতা ম্যাচটা জেতে এখনও যেন ভেসে রয়েছে। নয়তো গত ম্যাচ হারলে সেখানেই কিন্তু আউট হয়ে যেত এবারের লড়াই থেকে। যেহেতু ম্যাচটা জিতেছে, তাই সেই আত্মবিশ্বাসের উপর ভর করে আগামীতে যদি ভালো কিছু করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেকেআর ফ্যান্সরা কিন্তু সেটাই চাইবে যে কলকাতা নাইট রাইডার্স যে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে সেটার উপর ভর করে ভালো কিছু করুক আগামী ম্যাচে। সেক্ষেত্রে আমি যদি বলি যে কেকেআরের তুরুপের তাস কে হতে চলেছে? দেখো, কেকেআরের তুরুপের তাস এক্ষেত্রে অনেকেই হতে পারেন। এক্ষেত্রে ক্যামেরন গ্রিন হতে পারেন। ক্যামেরন গ্রিন একটা ভালো নক খেলেছেন। ক্যামেরন গ্রিন নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু ক্যামেরন গ্রিনকে ব্যাক করছে কলকাতা নাইট রাইডার্স এবং ক্যামেরন গ্রিন কিন্তু কিছুটা হলেও লয়ে ফিরেছেন, অ্যাটলিস্ট ব্যাটসম্যানের দিক থেকে, ব্যাটারের দিক থেকে যদি পার্সপেক্টিভ থেকে আমরা দেখি। এবং তিনি ফিল্ডার হিসেবেও যথেষ্ট ভালো। অ্যাজ বোলার তিনি এখনও একদম ছন্দে আসেনি। তো ক্যামেরন গ্রিন একটা নাম, অবশ্যই রিঙ্কু সিং আরও একটা নাম। রিঙ্কু সিং একদম রেসপন্সিবিলিটি উইথ অ্যাডেড রেসপন্সিবিলিটি গত ম্যাচে ইনিংসটা খেলেছিলেন। হ্যাঁ, রিঙ্কু সিংয়ের একটা ক্যাচ মিস হয়েছিল, সেই নন্দ্রে বার্গার একদম সহজ ক্যাচ মিস করেছিলেন। তবে সেটার জন্য রিঙ্কু সিংয়ের ক্রেডিটটা কেটে নেওয়া যায় না। রিঙ্কু সিং যে ক্যালকুলেটিভ ব্যাটিংটা করে ম্যাচটা জিতিয়েছিলেন, সেক্ষেত্রে রিঙ্কু সিংয়েরও কিন্তু আত্মবিশ্বাস পুনরায় ফিরে এসছে। এবং রিঙ্কু সিং আমরা দেখেছি দুদিন আগে সস্ত্রীক তিনি গিয়েছেন বেনারসে, সেখানে কাশী বিশ্বনাথ মন্দিরে তিনি পুজো দিয়েছেন। এখানে কলকাতাতে এসেও কালীঘাট মন্দিরে পুজো দিয়েছেন। এই প্রার্থনাগুলো ভগবানের আশীর্বাদও কিন্তু কাজে লাগে। আর রিঙ্কু সিং জানেন যে তার উপর কতটা দায়িত্ব রয়েছে, কারণ তাকে নিয়েও সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। কেউ কেউ বলছিলেন যে রিঙ্কু সিং তার দায়িত্ব ভুলে গিয়েছে, তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছেন। কী করবেন, থাকবেন নাকি তিনি চালিয়ে খেলবেন, উইকেটে টিকে থাকবেন নাকি চালিয়ে খেলবেন, তিনি কিন্তু পুরোটাই কনফিউজ ছিলেন। তবে যে ইনিংসটা তিনি খেললেন রাজস্থানের বিরুদ্ধে এবং যে ম্যাচ উইনিং নকটা খেললেন, সেটাতে কিন্তু আত্মবিশ্বাস, আমি আরও একবার সেই ওয়ার্ডটার উপর জোর দেব, আত্মবিশ্বাস।
সেটা ফিরে পেয়েছেন রিঙ্কু সিং। তাই তুরুপের তার সাথে রিঙ্কু সিংও হয়ে ওঠেন তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। আর অন্যদিকে আশায় থাকবো পাথি রানা খেলবেন। যদি পাথি রানা খেলেন, কে বলতে পারে, হয়তো তিনিও তুরুপের তাস হয়ে উঠতে পারেন। একেবারে আরও অনেক কিছু জানার রয়েছে তোমার থেকে, তবে এখন সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। জয়দা, একটা নাম খুব উঠছে যে পাথি রানা, তিনি কি খেলবেন এবং তিনি যদি খেলেন তাহলে কার জায়গায় খেলবেন? দেখো, পাথি রানা নিয়ে অনেক দিন ধরেই চর্চা, এবং কবে পাথি রানা আসবেন, কবে থেকে খেলবেন, এটা নিয়ে অনেক চর্চা ছিল। কারণ আমরা জানি কলকাতা নাইট রাইডার্সের পেস অ্যাটাক খুব একটা আহামরি কিছু নয়, এবং সেক্ষেত্রে পাথি রানা যদি আসেন তাহলে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের পেস অ্যাটাকটা কিছুটা হলেও শক্তিশালী হবে। তবে তিনি চোটগ্রস্ত ছিলেন, কবে তাকে এনওসি দেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড সেটা নিয়ে নানান জল্পনা। অবশেষে তিনি তো অনেকদিন আগেই কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে যোগ দিয়েছেন। তিনি ইডেন গার্ডেন্সেও প্র্যাকটিস করে গিয়েছেন টিম সাউদির তত্ত্বাবধানে। আশা করা যায়, কারণ কেকেআর এই মুহূর্তে কিন্তু অল আউট ঝাঁপাবে। কারণ তুমি যেমনটা বললে যে প্রত্যেকটা ম্যাচ এখন এই মুহূর্তে কিন্তু ডু অর ডাই, মরণ বাঁচন ম্যাচ। তাই বেস্ট টিম কম্বিনেশনটাই খেলাতে চাইবে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর বেস্ট টিম ম্যানেজমেন্ট খেলাতে হলে তাহলে অবশ্যই পাথি রানার মতো বোলারকে কিন্তু বসিয়ে রাখা যায় না ডাগ আউটে। তাই পাথি রানা খেলবেন আশা করব, তবে এটাও দেখে নিতে হবে যে তিনি কতটা ফিট রয়েছেন। যদি ফিট থাকেন অবশ্যই খেলবেন। এবার আরেকটা প্রশ্ন যেটা তুমি করলে যে কার জায়গায় খেলবেন, এটা কিন্তু একটা ধাঁধা। আপনারা বলুন তো, যারা দেখছেন, যারা বিভিন্ন জায়গা থেকে স্টেডিয়াম বুলেটিন দেখেন, কমেন্ট করেন, তারা এই ধাঁধাটার উত্তর দিন যে পাথি রানা যদি খেলে তাহলে কার জায়গায় খেলবেন। এখানে আমি কিন্তু কিছুটা হলেও কনফিউজ, কারণ ওপেনার হিসেবে আমরা জানি যে টিম সাইফার অথবা ফিনারের মধ্যে একজন খেলবেন। সুনীল নারিন, আমি এই নামটা বললাম না যে তুরুপের তাস কে হতে পারেন। সুনীল নারিনের নামটা এজন্যই বললাম না, কারণ তিনি প্রতি ম্যাচেই তুরুপের তাস হয়ে থাকেন। আর তিনি প্রতি সময়ে কেকেআরের কিন্তু জয়ের জন্য হোক বা যে কোনো কারণেই হোক ত্রাতা হয়ে দাঁড়ান, এবং যখন ক্রাইসিস মোমেন্ট থাকে সুনীল নারিন কিন্তু দেখান যে তিনি কত বড় মাপের ক্রিকেটার, অ্যাজ বোলার কখনো অ্যাজ ব্যাটারও। তাই সুনীল নারিনের কথাটা আমি বাদ দিই, বাকিদের কথা বললাম। কাকে খেলাবে, এক্ষেত্রে সুনীল নারিনকে তো কোনো প্রশ্নই নেই বসানোটা। ক্যামেরন গ্রিনকে যখন খারাপ সময় বসানো হয়নি, এখন তো তিনি লয়ে ফিরছেন, তাই তাকে বসানোরও কোনো মানে নেই। একটাই নাম আসে, সেটা হচ্ছে রববেন পাওয়েল। রববেন পাওয়েলের জায়গায় পাথি রানাকে আমি এখানে দেখছি। আপনারা যদি কিছু ভিন্ন মত পোষণ করেন তাহলে আপনারাও কমেন্ট করতে পারেন, এবং দেখার বিষয় যে পাথি রানা আসলে কে বসেন। তবে রববেন পাওয়েল ছাড়া তো আপাতত কোনো অপশন চোখে পড়ছে না। আর যদি পাথি রানা আসেন, রববেন পাওয়েলকে বসতে হবে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে অন্য কোনো ইন্ডিয়ান ব্যাটার, এক্সপিরিয়েন্স ব্যাটারের ওপর কেকেআর ভরসা জোগায় কিনা, সেই দিকেও তাকিয়ে থাকবো আমরা, যে মনীষ পান্ডের মতো কোনো ক্রিকেটার কি আসবেন মিডিল অর্ডারের হাল ধরতে, সেদিকেও কিন্তু তাকিয়ে থাকবো। তবে আপাতত যা মনে হচ্ছে পাথি রানা যদি ফিট থাকে তাহলে তিনি খেলবেন, এবং সেক্ষেত্রে রববেন পাওয়েলকে বসতে হতে। এখানেই তোমার কাছে জানতে চাইবো যে টিম কম্বিনেশনে কি কোনো বদল আসতে চলেছে? টিম কম্বিনেশনে জহিতা বলে রাখি যে এর আগেও কেকেআরের একদম যারা টপ লেভেল রয়েছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল আমাদের তরফ থেকে যে টিম কম্বিনেশন কি বদল হবে। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে একটা সেট টিম তারা দেখছেন, এবং সেই জন্য কিন্তু বেশি অদল বদল করা হচ্ছে না। যদিও আমরা জানি সেখানে কেকেআরে উমরান মালিক রয়েছে, সেখানে সার্থক রঞ্জনের মতো প্লেয়ার রয়েছে, তেজস্বী রয়েছে, এই ঘরোয়া ক্রিকেটার সৌরভ দুবে রয়েছেন, তাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া যেতেই পারত, কারণ তারাও ট্যালেন্টেড প্লেয়ার এবং তারা ডোমেস্টিক সার্কিটে যথেষ্ট ভালো খেলেছেন, তাই তাদেরকে নেওয়া হয়েছে। তবে তাদেরকে যদি খেলানোই না হয় তাহলে তাদেরকে নেওয়ারই বা কী কারণ, সেটাও আমি বুঝি না। তো সেটা নিয়েও আমরা কিন্তু সমালোচনা করেছিলাম। তবে যেটা প্রত্যেকটা টিমের একটা কিন্তু মোটো থাকে, একটা প্রোটোকল থাকে, যেটা এই টিমের মোটো মনে হচ্ছে যে সেট টিম বেছে নেওয়া। কারণ অলরেডি আমরা জানি যে 7টা ম্যাচ হয়ে গিয়েছে, এরপরে যদি সেট টিম না বাঁচা হয় তাহলে সেই টিমের কিন্তু প্লে অফে যাওয়াটা স্বপ্নই থেকে যায়। তাই বেশি অদল বদল করা হবে না। আমি বললাম যেমনটা যে পাথি রানা ফিট থাকলে তিনি আসবেন, এবং আজকে যখন অনুকূল রায় প্রেস কনফারেন্স করতে আসেন তখন তাকে বলা হয় যে পাথি রানা কি দলে ঢুকছেন। তিনি স্বাভাবিক পাথি রানা ঢুকবেন কি ঢুকবেন না সেটা অনুকূল রায় কী করে জানবেন, এবং এটা পরিষ্কার তিনি বলেন যে টিম ম্যানেজমেন্টের সেটা ব্যাপার, কী করবে, কী টিম কম্বিনেশন খেলাবে। তবে খুব বেশি পরিবর্তন আপনারা কেউ প্রত্যাশা করবেন না।
একই উইনিং কম্বিনেশন হয়তো রাখা হবে, তবে একটা দুটো বদল, একটাই বদল আমি আপাতত দেখছি। যদি ফিট থাকেন, এটা একটা বড়, মানে আমি আরও একবার বলছি, যদি ফিট থাকে তাহলেই পাতিরা আসবেন এবং সেক্ষেত্রে ওই একজনকে বসতে হবে, সেই নামটা কি রবম্যান পাওয়েল, দেখা যাক। আগামীকাল ম্যাচ এবং তার আগে কেকেআরের তরফ থেকে আজকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখান থেকে কি উঠে এলো? দেখো, প্রেস কনফারেন্সে অনুকূল রায় এসছেন প্রেস কনফারেন্স করতে, এবং অনুকূল রায় সেই প্লেয়ার গত ম্যাচে রিঙ্কু সিংয়ের সঙ্গে একটা ডিসাইসিভ পার্টনারশিপ গড়েন এবং নিজেও খুব ভালো ব্যাটিং করেন। এই অনুকূল রায় কিন্তু ঝাড়খণ্ডের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করছেন ডোমেস্টিক সার্কিটে আমরা জানি, এবং ঈশান কিষান, অনুকূল রায় এরা ঝাড়খণ্ডের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য কিন্তু তাদেরকে এই ফ্র্যাঞ্চাইজিরা একটা বাড়তি দায়িত্ব দিয়েছে। সেক্ষেত্রে সানরাইজার্স ক্যাপ্টেন করেছে ঈশান কিষানকে, এবং অনুকূল রায়কেও কিন্তু বারবার ব্যাঙ্ক করছে কলকাতা নাইট রাইডার্স। এবং অনুকূল রায় ট্যালেন্টেড ক্রিকেটার, অ্যাজ বোলার হয়তো সেভাবে তিনি এখনও এই আইপিএলে দাগ কাটতে পারেননি, তবে হয়তো আগামীতে দাগ কাটবেন। তবে এই অনুকূল রায় আজকে এসছেন এবং একটা কথা তিনি বারবার বলছিলেন, কনফিডেন্স, এই শব্দটা বারবার তিনি উচ্চারিত করছিলেন। তার কারণ ওই একটাই যে গত ম্যাচে কেকেআরের এই জয় পাওয়াটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এসে, তবে মানে বেশি আত্মবিশ্বাস হয়ে যাওয়াটাও ঠিক না, কারণ আমি একটু বলে রাখি যে কালকে যে ম্যাচ হচ্ছে পয়েন্টস টেবিলের দিকে আমাদের নজর থাকে সব সময়। এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 9 নম্বর টিমের নাম লখনৌ সুপার জায়ান্টস এবং 10 নম্বর টিমের নাম কলকাতা নাইট রাইডার্স, অর্থাৎ একদম পয়েন্ট তালিকার শেষে যে দুটো টিম রয়েছে তারা মুখোমুখি হচ্ছে আগামীকাল। 7টি ম্যাচের মধ্যে 2টিতে জিতেছে লখনৌ, 5টিতে হারতে হয়েছে। মানে সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু খুব একটা শান্তিতে নেই, তিনিও যথেষ্ট রকমভাবে টেনশনে রয়েছেন, এবং তিনি জানেন যে এরপরে হারলে আস্তে আস্তে কিন্তু আইপিএল জয়ের স্বপ্নটা একদম মানে বাউন্ডারির বাইরে চলে যাবে। এবং নেট রান রেটও আহামরি নয়, -1.277, আর পয়েন্ট হচ্ছে 4, যেখানে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট তালিকাটা মানে পয়েন্টটাও বলে দেবো, 7টি ম্যাচে 1টিতে জয়, 5টিতে হার, একটি বৃষ্টির জন্য মানে ম্যাচটা বন্ধ হয়ে যায় এবং সেক্ষেত্রে 1 পয়েন্ট আসে, অর্থাৎ টোটাল 3 পয়েন্ট নিয়ে 10ম স্থানে রয়েছে। মিরাকেল কি ঘটবে নবাবগঞ্জ শহর এই লখনৌ, এবং আমরা জানি যে কাবাব পাওয়া যায়, ভীষণ স্পেশাল কাবাব থাকে, তো কি কাবাব অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, নাকি লখনৌবাসীকে রসগোল্লা খাইয়ে আসবে কলকাতার ক্রিকেটাররা, সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি। তবে শাহরুখ খান মান্নাতে বসে এটাই প্রার্থনা করবেন যে রসগোল্লা বা কাবাব পরে হবে, আগে যেতুক, আদারওয়াইজ এই আইপিএল থেকে মানে প্লে অফে যাওয়ার আশাটাও কিন্তু একদম মানে ওই যমুনাতেই ভাসিয়ে দিয়ে আসতে হবে। একেবারে আবার একটি বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে জয়দা, তুমি যেমনটা বলছিলেন যে একেবারে পয়েন্ট তালিকা শেষের দিকে লখনৌ এবং কলকাতা, সেক্ষেত্রে কলকাতা তো প্রস্তুতি নিচ্ছে, সেক্ষেত্রে লখনৌ কতটা চ্যালেঞ্জিং? লখনৌ চ্যালেঞ্জিং অবশ্যই, মানে আমি বললাম না যে কোনো ম্যাচ যে কোনো টিম জিততে পারে, এটাই হচ্ছে আইপিএলের মাহাত্ম্য। এবং আমরা তো কেউ ভাবিনি যে রাজস্থানকে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দেবে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু হারিয়েছে আগের ম্যাচে, তাই সব কিছুই হতে পারে, এমন একটা মানে খেলা এই ক্রিকেট, তারও আবার T20 ফরম্যাট, সেখানে কোন টিম যে কোন টিমকে হারিয়ে দেবে কেউ যায় না। তবে লখনৌ প্লেয়াররা বলে রাখি ট্রেমেন্ডাস প্রেশারে রয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা কর্ণধার, আমরা হয়তো অনেক কিছু বলি সঞ্জীব গোয়েঙ্কাকে, কিন্তু তিনিও তো দিনের শেষে একটা ফ্র্যাঞ্চাইজির কর্ণধার, তিনিও তো চান যে যাতে তার দল এই আইপিএলে ভালো কিছু মানে করুক, এটাই কিন্তু তার মানে চাওয়া থাকে, এবং এটা যদি তিনি চান তাহলে অন্যায় তো তিনি কিছু করছেন, এবং তার জন্যই হয়তো তার বিভিন্ন এক্সপ্রেশন আমরা মাঝে মধ্যে তুলে ধরি। কিন্তু বিষয় হচ্ছে যে এই লখনৌ তারাও কিন্তু ভালো কিছু পারফরমেন্স দিতে পারছে না, আর এটাই চিন্তার বিষয়। ঋষভ পন্থকে পারফর্ম করতে হবে, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সব ঠিক আছে, তাকে ব্যাট হাতেও জ্বলে উঠতে হবে। এই ঋষভ পন্থ কিন্তু একদম ফ্যাকাশে মনে হয়েছে, এবং গত ম্যাচে যেখানে মনে হচ্ছিল যে জিতবে লখনৌ সুপার জায়ান্টস, সেই ম্যাচটাও হারতে হয়, তাই ব্যাটিং ব্যর্থতা কিন্তু একদম সাংঘাতিকভাবে ধরা পড়ছে। মাঝে মধ্যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স আমরা দেখছি, কিন্তু একটা মানে সিস্টেম যেমন কলাপস করে, লখনৌ টিমটাও যেন সেভাবে কলাপস করছে। দেখা যাক ফিনিক্সের মতো প্রত্যাবর্তন করতে পারে কিনা লখনৌ সুপার জায়ান্টস। কলকাতা চাইবে, অবশ্যই কলকাতাবাসীরা চাইবে যে যাতে কামব্যাক না হয় লখনৌ সুপার জায়ান্টসের, এবং সেই মুকুল চৌধুরী যেন
নায়ক থেকে মহানায়ক আবারও সেই লখনৌ স্টেডিয়ামেও না হয়ে উঠতে পারেন। কারণ লখনৌ যে ম্যাচটা জিতেছিল ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে 128 উইকেটের পতন হয়েছিল লখনৌয়ের, এবং সেখান থেকে মনে হচ্ছিল এই 181 চেস করা কার্যত অসম্ভব লখনৌয়ের জন্য। সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছিলেন মুকুল চৌধুরী। এই মুকুল চৌধুরী কলকাতার বিরুদ্ধে ভালো পারফরমেন্স দিচ্ছে এবং তাই তার দিকেও নজর থাকবে আগামীকাল। তবে লখনৌ টিম বা যে কোনো টিম T20 ফরম্যাটে চ্যালেঞ্জিং এবং প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। ওই ফিন অ্যালেনের একটা প্রেস কনফারেন্স মনে পড়ছে, সেখানে তিনি এই কথাটাই বলেছেন যে এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ম্যাচ চ্যালেঞ্জিং, এবং এই জন্যই এই এত বড় বড় ক্রিকেটারদের হায়ার করা। তাদের টেম্পারামেন্ট, তারা কীভাবে পারফরমেন্স দেয়, চাপের মুখে তারা কীভাবে পারফরমেন্স দেয়, সেটাও কিন্তু একটা দেখার, এবং সেই জন্যই কিন্তু আগামীকাল লখনৌয়ের দিকে নজর থাকবে। এবং লখনৌ যাই করুক না কেন কলকাতাকে জিততে হবে, জেতা ছাড়া আর কোনো অপশন নেই। একেবারে তুমি যেমনটা বলছো যে প্রত্যেক দিন প্রত্যেকটা ম্যাচ একেবারেই চ্যালেঞ্জিং, এবং কোন দিন কে হারবে কে জিতবে সেটা আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে গতকালে যে গুজরাটের হার, সেক্ষেত্রে অধিনায়ক শুভমান গিল তিনি কাকে দায়ী করছেন? দেখো জয়িতা, কালকে কিন্তু গুজরাট ভালো খেলেছিল, এবং গুজরাটের ব্যাটিং যদি দেখি, সেখানেও যদি দেখি গুজরাট কিন্তু ভালো ব্যাটিং করেছে, এবং সেখানে সাই সুদর্শন 17 রান করেছেন। তা সত্ত্বেও গুজরাটকে হারতে হয়, এবং দায়টা কার উপর চাপিয়েছেন এটাও বলে দেবো। শুভমান গিল ম্যাচিওর ক্যাপ্টেন, তিনিও একটা জোনে রয়েছেন, ভালো ব্যাটিং করছেন। তিনি বলছেন যে বিরাট কোহলির মতো ব্যাটারের ক্যাচ যদি তুমি ফেলে দাও এবং সেই ব্যাটার যদি কোনো রান না করে থাকেন, 0 রানে থাকেন, তাহলে সেটার মাসুল তো তোমাকে দিতেই হবে। বিরাট কোহলির ক্যাচ কালকে ফেলে দিয়েছেন, মিস করেছেন ওয়াশিংটন সুন্দর, এবং সেটার মাসুল দিতে হয়েছে। বিরাট কোহলি একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, এবং চ্যাম্পিয়ন ক্রিকেটার, চেস মাস্টার, তিনি একটা লয়ে রয়েছেন। তো তিনি তাকে যদি সুযোগ দেওয়া হয় তিনি তো ভালো খেলবেনই। বিরাট কোহলির মতো ক্রিকেটারকে তুমি যদি ক্যাচ ছেড়ে দাও, তো সেক্ষেত্রে বিরাট কোহলি তো পাল্টা দেবেনি, এবং সেটাই হয়েছে। বিরাট কোহলি যে খেলাটা খেলেছেন, তারপর দেবদত্ত পাডিক্কাল, সব মিলিয়ে ব্যাঙ্গালোরের জয়, এবং শুভমান গিল ওটাই বলছেন যে এই ভুল থেকেই আমাদের শিখতে হবে, এবং যেখানে অপরচুনিটিটা ক্রিয়েট করা প্রয়োজন, সেখানে অপরচুনিটি যেটা আমরা পাচ্ছি সেটাও যদি আমরা হাতছাড়া করি, তাহলে সেই ম্যাচ জেতা যায় না। তাই বিরাট কোহলির ক্যাচ ফেলে দেওয়াটাই কিন্তু হারের অন্যতম কারণ মনে করছেন শুভমান গিল। বিরাট কোহলি যদি তুমি বিরাট কোহলিকে সুযোগ দাও, বিরাট কোহলি কিন্তু তোমাকে সুযোগ দেবে না, তাই ম্যাচটা তিনি পকেটে পুরে নেবেন। গতকাল কিন্তু আমরা সেটাই দেখেছি। আরেকটু বিষয়ে KL রাহুলের যে ইনিংস আমরা দেখলাম, সেটা নিয়ে কি বলবে? দুর্ধর্ষ। আজকে KL রাহুল একদম অন্য জোনে ব্যাটিং করছেন। আমি খালি ভাবছিলাম KL রাহুলের ব্যাটিংটা দেখতে দেখতে যে সঞ্জীব গোয়েঙ্কা কি দেখছেন এই ইনিংসটা। এই সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে একটা সময় নানান রকম বিতর্ক হয়, এবং এই একটা ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই KL রাহুল কিন্তু ব্যাটিং জিনিয়াস, এবং আজকে যে ইনিংসটা খেললেন 67 বলে 152, 9টি 6-এর সহযোগে, জাস্ট অবিশ্বাস্য। 226 স্ট্রাইক রেট, এবং ক্লাসিক্যাল ব্যাটিংয়ের একটা ক্লাসিক্যাল ব্যাটিংয়ের সঙ্গে মডার্ন ডে ব্যাটিংয়ের যেন ফিউশন আমরা দেখছি KL রাহুলের ব্যাটিংয়ে, এবং সেটাই তিনি ডিসপ্লে করছেন। তাই KL রাহুলকে নতুন করে কিছু বলার নেই। 152 করেছেন যে ব্যাটার, তাকে নতুন করে কি বলবো। এবং এটার সঙ্গে 6টা 17 রান করে ফেললেন KL রাহুল, তাই তাকে কুর্নিশ। এবং KL রাহুলের এই ইনিংসটা সঞ্জীব গোয়েঙ্কা আজ দেখেছেন কিনা, এটাই আমার প্রশ্ন। একেবারেই আমাদের স্টেডিয়াম বুলেটিনের সময় একেবারেই শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়দা তোমাকে, এবং আপনারাও দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি রাত 3 7